হাই, দিস ইজ মাজার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই প্লেটি নিয়ে আলোচনা করব, আর এটি লিখেছেন জন ওসবর্ন। সো আমরা এটার সরাসরি আলোচনায় চলে যাই। আর এটা হচ্ছে পার্ট 1। এখানে আমি এটার থিম, ক্যারেক্টার, সেটিং এগুলো নিয়ে আলোচনা করব, আর পার্ট 2-তে থাকবে এটা সামারি। তো অবশ্যই এখন আগে এটা দেখে নাও, আর আমরা সরাসরি এটার আলোচনায় যাই। লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইজ এ প্লে বাই জন ওসবর্ন, ফার্স্ট পারফর্মড ইন 1956। এটা 1926 সালে প্রথম এটা পারফর্ম হয়। এটা একটা প্লে, আর এটা লিখেছেন জন ওসবর্ন। The play is considered a seminal work of British angry young man movement, which sought to challenge the social and cultural norms of post-World War II Britain. তো এই প্লেটি একটা সেমিনাল ওয়ার্ক হিসেবে ধরা হয় যে ব্রিটিশ অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্টের। আর এই যে অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট, এটা মূলত একটা লিটারেরি মুভমেন্ট বলা যায় এটাকে। আর এটা মূলত একটা লিটারেরি টার্ম এটা। তো এটা মূলত এই যে জন ওসবর্নের লিখে এই যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটার যে একটা ক্যারেক্টার আছে, মেইন প্রোটাগনিস্ট যে এখানে আমরা দেখি, জিমি পোর্টার। তো এই যে মেইন ক্যারেক্টার, এটার সাথে কিন্তু এখানে এই টার্মটাকে এই জন ওসবর্ন এখানে অ্যাসোসিয়েট করেছেন। সো এখানে আমরা এই টার্মের কিছু ইনফ্লুয়েন্স দেখতে পাবো। আর এই অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট বা এই যে লিটারেরি টার্ম, এটা সম্পর্কে তোমরা একটু ডিটেলস গুগল করতে পারো, বা বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে এটা নিয়ে তোমরা দেখতে পারো এটা বিষয়ে। সো লুক ব্যাক ইন অ্যাঙ্গার এটাকেও একটা এইখানকার একটা সেমিনাল ওয়ার্ক হিসেবে কনসিডার করা যায়। তো আমরা এটার এখন ক্যারেক্টারগুলো একটু দেখি। যেমন ক্যারেক্টার শুরুতে আছে জিমি পোর্টার। আর আরেকটা কথা বলি, এখানে এই প্লেটাতে মূলত আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ব্রিটিশের কী অবস্থা, বা ওখানকার যে সোশ্যাল মানুষদের কন্ডিশন, বা ক্লাস ডিসক্রিমিনেশন, আপার ক্লাস লোয়ার ক্লাসদের কীভাবে ট্রিট করে, বা সব কিছুই কিন্তু এখানে এগুলোর একটা ইনফ্লুয়েন্স পাবো আমরা। যেমন জিমি পোর্টার ইজ এ 25-year-old educated man in the working class. He is always angry and he runs a sweet stall. His best friend is Cliff Lewis. জিমি পোর্টার হচ্ছে এখানকার মেন প্রোটাগনিস্ট। আর সে এডুকেটেড একটা ছেলে এবং সে ওয়ার্কিং ক্লাসে বিলং করে। তো এটার সাথে কিন্তু এই ওয়ার্কিং ক্লাস, এই জন অসবর্ন সেও কিন্তু একটা ওয়ার্কিং ক্লাসের একজন এডুকেটেড। তো তার কিছু বিষয় সে কিন্তু আবার এই ক্যারেক্টারের সাথে সে আমরা দেখেছি যে এখানকার যে অ্যাংরি ইয়াং ম্যান, ওই টার্মটাকে অ্যাসোসিয়েট করেছেন তিনি। তো এই ক্যারেক্টারটা যে জিমি পোর্টার, তার একটা ফ্রেন্ড আছে এখানে, ক্লিফ লিউস নামের। আর তারা দুজন মিলে একটা মিষ্টির দোকান বা সুইট স্টল চালায়। অ্যালিসন পোর্টার ইজ দ্য ওয়াইফ অফ জিমি পোর্টার। জিমি পোর্টারের ওয়াইফ হচ্ছে অ্যালিসন পোর্টার, অ্যান আনহ্যাপি ইয়ং ওম্যান। অ্যালিসন ওয়াজ বর্ন ইন এ হাই ক্লাস ফ্যামিলি। আর সে আনহ্যাপি হওয়ার কারণ হচ্ছে সে হাই ক্লাস ফ্যামিলির মেয়ে, আর সে বিয়ে করেছে একটা ওয়ার্কিং ক্লাসের ফ্যামিলির ছেলেকে। বাট ম্যারিং জিমি পোর্টার সেপারেটেড হার ফ্রম আপার ক্লাস ফ্যামিলি। আর জিমি পোর্টার সাথে বিয়ে হওয়ার পরে মূলত জিমি পোর্টার তাকে তার আপার ক্লাস ফ্যামিলি থেকে নিয়ে আসে, অনেকটা মানে সেপারেট হয়ে যায়। অর্থাৎ অ্যালিসন পোর্টার এখন বাধ্য হয়ে জিমির সাথে থাকতে হচ্ছে ওয়ার্কিং ক্লাসেই। কিন্তু হয়তো এই তার চাহিদা, তার ডিজায়ার সব কিছু হয়তো পূরণ করতে পারছে না, এই জন্যই মানে সে তার এই ম্যারিড লাইফে সে আনহ্যাপি। সো ক্লিফ লিউইস, হ্যাঁ। আর তোমাদেরকে বলি ভাই, তোমরা যারা রিলেশন করো, প্রেম করো, ওই যে একটা নিজের ক্যারিয়ারের দিকে কিন্তু আগে বেশি ফোকাস করো, দেন তোমরা বিয়ে শাদি রিলেশন এগুলোর দিকে যাও। বিকজ একবার মিস্টেক করলে বিষয়টা আসলেই সাফার করতে হয়। হয়তো তুমি তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করলা না, খুব বেশি টাইম দিতেছো, খুব বেশি মানে একজন আরেকজনের জন্য হ্যান ত্যান অবস্থা খারাপ, বাট এইদিকে তোমার পড়াশোনা হচ্ছে না,
জবের পড়াশোনা নাই, ক্যারিয়ার যে বিল্ড করবা ওটারই কোনো ইয়া নেই, বাট রিলেশন নিয়ে পড়ে আসো। বাট একটা সময় গিয়ে এগুলা কি হয়, আর শুনতে খারাপ লাগে বাট আসলেই একটা সময় গিয়ে এগুলো আগায় না, শেষ হয়ে যায়। আবার যদিও আগায়, ওই যে যদি তোমরা এটা ব্যালেন্স না করতে পারো, শুধু ওই দিকেই টাইম দিতে থাকো, বাট মানে যদি ব্যালেন্স না করো যে না আমার আসলেই কিছু একটা করতে হবে, ওই দিক ক্যারিয়ারের দিকেও একটু ফোকাস দিতে হবে, ওটা যদি না করো আলটিমেটলি সাপোজ বিয়ে করে ফেললা বা মানে একসাথে থাকলাও, হ্যাঁ হ্যাপি, বাট এটা আলটিমেটলি লং লাস্টিং যে হবে হয় অনেক ক্ষেত্রেই, বাট মানে একটা সময় ঝামেলা ক্রিয়েট হতে থাকে, এই প্রবলেমগুলো হতে থাকে। জাস্ট এখানে মানে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম আর কি। যাই হোক, ক্লিফ লিউস এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার এখানকার। যেমন ক্লিফ লিউস হচ্ছে, ক্লিফ ইজ এ নেইবার অ্যান্ড ফ্রেন্ড অফ জিমি অ্যান্ড অ্যালিসন পোর্টার। অ্যালিসন পোর্টার আর জিমির একজন প্রতিবেশী হচ্ছে এই ক্লিফ। আর দ্য থ্রি অফ দ্যাম লিভ ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট। আর তারা তিনজনে একটা অ্যাপার্টমেন্টে থাকে। তারা গরিব না, আসলে তারা গরিব না, তারা একটা অ্যাপার্টমেন্টেই থাকে। আর ক্লিফ আর তার ফ্রেন্ড যে জিমি, তারা দুজন একটা টি স্টল, সরি একটা সুইট স্টল চালায়। তো ক্লিফ হেল্পস জিমি ইন দ্য সুইট স্টল শপ, আর ক্লিফ এই জিমিকে তার সুইট স্টল শপে হেল্প করে। দেন আরেকটা ক্যারেক্টার হচ্ছে কর্নেল রেডফার্ন। সে হচ্ছে কর্নেল রেডফার্ন ইজ অ্যালিসনস ফাদার, অ্যালিসনের বাবা, অর্থাৎ তিনি আপার ক্লাসের একজন মানুষ। হি ইজ এ রিটায়ার্ড মিলিটারি অফিসার হু হ্যাজ রেয়ারলি সিন হিজ ডটার। আর সে খুব কমই তার মানে মেয়ের সাথে দেখা হয়। আর সে হচ্ছে একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার, সো তার মানে পাওয়ারটা বুঝোই। হেলেনা চার্লস, হেলেনা চার্লস হচ্ছে কি, শি ইজ ফ্রেন্ড অফ অ্যালিসন, মানে অ্যালিসনের একটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড। শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, বা ভালোই তো। শি ওয়ান্টস টু কন্ট্রোল অর ইনফ্লুয়েন্স এভরিওয়ান, মানে সে খুব ভাবসাব, সে সবাইকে কন্ট্রোল করতে চায়। সে একজন অ্যাক্ট্রেস, সে মানে বুঝতেই পারছো এই ক্যারেক্টারটা কেমন। সো সে হচ্ছে আবার অ্যালিসনের ফ্রেন্ড। অ্যালিসন হচ্ছে তো জিমি পোর্টারের ওয়াইফ, তো অ্যালিসনের ফ্রেন্ড হচ্ছে হেলেনা। অর্থাৎ ওই যে কিছু ফ্রেন্ড থাকে না, এসে তাদেরকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয় যে এই এই ছেলে ভালো না, এর সাথে থাকা যাবে না, তুমি আরও বেটার ডিজার্ভ করো, মানে এই বয়ফ্রেন্ড চেঞ্জ করো, এই সেই এইরকম টাইপের একটা ফ্রেন্ড হচ্ছে এই হেলেনা অ্যালিসনের। তো দেন আরেকটা হচ্ছে নিগেল। নিগেল ইজ অ্যালিসনস ব্রাদার, সে হচ্ছে অ্যালিসনের ভাই। হি ইজ এ পলিটিশিয়ান অ্যান্ড জিমি হ্যাজ রিডিকুলেটেড হিম ফর বিইং অবসকিউর। ওকে, মানে জিমি মাঝে মাঝে ওরে একটু চেঁতায় আর কি, ওর ওর সাথে একটু রিডিকুলাস ভাবসাবে থাকে। হি ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য প্লে, এই প্লেতে আমরা খুব একটা ওরে দেখি না। আর হিউ ট্যানার হচ্ছে কে, জিমিস ওল্ড ফ্রেন্ড, জিমিরও একটা বন্ধু আমরা এখানে তাইলে দেখলাম, সে হচ্ছে হিউ ট্যানার। অল দো হি ওয়াজ মেনশনড ইন দ্য প্লে, হি ডিড নট অ্যাপিয়ার ইন অ্যাকশন। আচ্ছা, তাহলে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না। যাই হোক, থিম হচ্ছে এখানকার ক্লাস অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, এটা অবশ্যই এখানকার থিম, বিকজ দ্য প্লে এক্সপ্লোর দ্য টেনশনস অ্যান্ড ফ্রাস্ট্রেশনস অফ ওয়ার্কিং ক্লাস ক্যারেক্টার্স হু ফিল ট্র্যাপড বাই দ্য সোশ্যাল হেরার্কি অ্যান্ড ইনইকুয়ালিটি অফ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রিটেন। তো ব্রিটেনের ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে যে ওয়ার্কিং ক্লাসরা কতভাবে ট্র্যাপে পড়ে বা ফ্রাস্ট্রেশন টেনশনের মধ্যে থাকে, এবং তাদের এই ক্লাস ডিসক্রিমিনেশন বা আপার ক্লাসের সাথে তাদের যে একটা কনফ্লিক্ট, মানে তাদেরকে সব সময় যে একটু ন্যারো করেও দেখা হয়, মানে সোশ্যাল যেই আনইকুয়ালিটি, এটা মূলত এই প্লেটিতে ধরা পড়ে। যেমন ওই যে জিমি পোর্টার, সে হচ্ছে ওয়ার্কিং ক্লাস, সে আবার বিয়ে করেছে অ্যালিসন পোর্টারকে, সে হচ্ছে আবার আপার ক্লাস, এজন্য তারা আবার আনহ্যাপি বিকজ একটার সাথে আরেকটার মিলতেছে না। তো মানে এটা মানে একটা ফ্রাস্ট্রেশন বা এটা, যাই হোক, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস, হ্যাঁ এখানে তো তারা বিয়ে করছে, তারা রিলেশনও ছিল, এটা একটা থিম অবশ্যই। দ্য প্লে এক্সামিনেস দ্য কমপ্লেক্স ডাইনামিক্স অফ
Jimmy and Allison marriage as well as their relationships with other characters. তো ওই যে জিমি আর অ্যালিসনের বিয়ের যে কমপ্লিসিটি বা বিষয়গুলা এখানে তুলে ধরা হয়েছে, এবং সেই সাথে তাদের অন্যান্য ক্যারেক্টারগুলোর সাথেও তাদের যে রিলেশনশিপ এগুলা, যেমন অ্যালিসনের বান্ধবী হেলেনা যে অ্যাক্ট্রেস বাবসাবাওয়ালা, আর আরেকজন তো হচ্ছে জিমির ফ্রেন্ড। তো সবগুলাই সাথে কার কেমন রিলেশন এগুলো আমরা দেখি এখানে। দেন আইডেন্টিটি অ্যান্ড সেলফ এক্সপ্রেশন, the play touches on the difficulties of finding one identity and expressing oneself in a society that values conformity and stability. ওকে, তো আইডেন্টিটি অ্যান্ড সেলফ এক্সপ্রেশন এটাও এখানকার থিম। তো অ্যালিয়েনেশন অ্যান্ড ডিসইলিউশনমেন্ট এটাও আরেকটা থিম এখানকার। দ্য প্লে পোর্ট্রেস ক্যারেক্টার্স who feel alienation from society and disillusion with their own lives and the world around them, অর্থাৎ মানে ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়কার কিছু ক্যারেক্টারকে দিয়ে এখানে বোঝানো হয়েছে যে তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, তাদের মধ্যে যে হতাশা, নিজেরা নিজেকে আইসোলেটেড করে রেখেছে সোসাইটি থেকে, মানে এইসব বিষয় কিন্তু এখানে একটু তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই মডার্ন পিরিয়ডে কিছু বিষয় বা কিছু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে ওয়ার্ল্ডের যে অবস্থা হয়, তো এখানে মূলত ওই পরিস্থিতিরই একটা সিচুয়েশনকে এখানে হাইলাইট করা হয়েছে জাস্ট। তো এখানকার সেটিং হচ্ছে কি, লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইজ সেট ইন এ ওয়ান রুম ফ্ল্যাট ইন দ্য মিডল্যান্ড রিজন অফ ইংল্যান্ড ইন দ্য মিড 1950। তো 1950 সালে ইংল্যান্ডে এটা একটা বাসায় এটার মূলত এটা সেটিং হয়। দ্য প্লেজ সেটিংস রিফ্লেক্টস দ্য ক্র্যাফট অ্যান্ড claustrophobic nature of the characters' lives as well as the limited opportunities available to them. তো এখানে ওই যে ওইটাই ঘুরিয়ে পেয়েছে, মূল কথা হচ্ছে এটাই যে ওই সময়ের মানে এই সেটিংগুলো দিয়েও মূলত ওই সময়কার যে মানুষজন ছিল তাদের যে একটা হতাশাময় বা ক্লাস্ট্রোফোবিক বা তাদের যে একটা দম বন্ধ করার যে একটা পরিস্থিতির মধ্যে তারা কাটিয়েছিল ওই সময় জীবনযাত্রা, তাদের যে লিমিটেড অপরচুনিটি, এই সব কিছুই কিন্তু এখানে মূলত বুঝিয়েছে। দ্য প্লে অলসো features flashbacks of that character past which provide context of their current struggle and frustration. তো মূলত এই ক্যারেক্টারগুলো দিয়েই আমরা যে জিমি পোর্টার, অ্যালিসন পোর্টার, তারপর জিমি পোর্টারের যে ফ্রেন্ড, এই সবগুলার কিছু এক্সপেরিয়েন্স, তাদের যেই লাইফের স্ট্রাগল, ফ্রাস্ট্রেশন, এই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এগুলো টুকটাক এখানকার তোমরা জাস্ট দেখে যাবে একটা আইডিয়ার জন্য এই পার্ট 1টাতে। আর পার্ট 2তে আমরা মূলত এটা সামারি নিয়ে আলোচনা করতেছি, ওটাতে থাকবে আমাদের সামারি আমার হ্যান্ড নোট থেকে। সো ওটা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, অবশ্যই তোমরা ওটা দেখবে। আর আজকের পার্টটি এ পর্যন্তই। আর পার্ট 2 তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে পাবে, আমাদের ভিডিওর ইন্ড স্ক্রিন আই আইকন ওগুলোতেও চেক করো। সো আজকে পর্যন্তই, টেক লাভ অ্যান্ড টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স 3rd ইয়ার 4th ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে